যে কালকে আমরা চার্জের অনেক বিষয় পড়েছি। তারপরে আমরা একই সাথে বলেছি যে ১৪৫ এবং ৪৪ থেকে যে ধরনের প্রশ্ন হয়, প্রশ্নগুলো আগে দেখবেন। প্রশ্নগুলো দেখার পরে আমরা যে সেকশন ওয়াইজ পড়ছি এবং যে একটা প্রশ্ন বলছি, সেই প্রশ্নতে এবং সেকশনের আপনি যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় যে আমি প্রশ্নটা বিগত সালের অমুক জায়গায় দেখলাম, কিন্তু সেই প্রশ্নে তো আমি বুঝতে পারছি না ভাইয়া, এই সেকশনে বুঝতে পারছি না। সাথে, সাথে আপনি ওইটাকে কালার করে রাখেন। আমি যখন আসবো তখন আপনি জিজ্ঞেস করবেন। ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। সো আমাদের গুরুত্বপূর্ণ সেকশন কিন্তু বা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এগুলো থেকে কিন্তু প্রশ্ন পাবেনই। আমাদের উত্তর দিতে হবে। যদিও একটা কিন্তু ওইটার সাথে ২ টা ৩ টা ৪ টা পর্যন্ত প্রশ্ন একদম জোরালো ভাবে লাগানো থাকে। বিভিন্ন ভাবে ছোট, ছোট করে প্রশ্ন থাকে। দ্যাটস ওয়াই আমরা বুঝি একটা প্রশ্নের উত্তর দিতে হবে ১৫ মার্কের, বাট ওই ১৫ মার্কের মধ্যে আবার বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। যেমন ছোট, ছোট করে বিভিন্ন আকারের প্রশ্ন দেওয়া থাকে। তো আপনাকে একটু পড়তে হবে জানার মতো করে। অন্তত পক্ষে দেখেন আমরা বারবার কথা বলি যে আপনাকে প্রশ্ন কমন পাওয়ানোর জন্য প্রশ্ন এমন প্রশ্ন বাংলাদেশের এই বার কাউন্সিল করবে না যে প্রশ্ন আপনার কখনো ওই প্রশ্ন আপনি চোখেই দেখেন নাই, এরকম হওয়া যাবে। আপনি হয়তো পারছেই এরকম হইতেই পারে যে আপনি আসলে যেই টার্গেট বেস করে বা যেভাবে আপনি পড়েছেন, যেই প্রশ্নগুলো আমি একেবারে মোস্ট গুরুত্বপূর্ণর সাথে দেখেছি এবং এই প্রশ্নগুলো আমি খুব ভালো জানি, এরকম প্রশ্ন হঠাৎ করে আপনাকে কমন এক্সাক্ট নাও করতে পারে। সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে আমি বলেছি, শুনেছেন বা কোনো সময় জেনেছেন, সেই বিষয় থেকেও আপনাকে কোনোভাবে কোনো একটা প্রশ্ন সেরকম লেখা লাগতে পারে। যে কথা আমি বললাম যে ধরেন একটা প্রশ্ন আপনাকে অ্যান্সার করতে হবে, কিন্তু একটা প্রশ্নের মধ্যে ৪ টা প্রশ্ন রয়েছে। তো ৪ টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আপনাকে কি করতে হতে পারে? নিজের মতো করে লিখতে হতে পারে। এই জন্যই পড়ার সময় কখনো কম পড়া যাবে না যে আমি কম পড়বো, আমাকে একেবারে সাজেশন করে ৪ টা প্রশ্নই দেন ভাইয়া, আমি ৪ টা প্রশ্নই পড়বো, এর উপরে আমি পড়তেই পারবো না, আমার পক্ষে সম্ভবই না ভাইয়া, আপনার জন্য তাহলে বার কাউন্সিল কঠিন হয়ে যাবে। সো আপনাকে একটু বেশি করে পড়তে হবে। আপনাকে টার্গেট রাখতে হবে যে আমি বলেই দেবো আপনাকে যে এই জায়গা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি, সেগুলো তো টার্গেট রাখবেনই। আর ছোট, ছোট প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন হলে সেই প্রশ্নগুলোও আপনাকে জানা থাকতে হবে। যেমন হঠাৎ করে গত বছর একটা ওই প্রশ্নটা আমি এক্সাক্ট ওইভাবে বলি নাই, কিন্তু আমি বলেছিলাম যে এই যে ডিসচার্জের এগেইনস্টে আপনার কোনো ডিসচার্জের জন্য পিটিশন দিয়েছেন, ডিসচার্জটা আপনার নামঞ্জুর হয়েছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ? আপনি রিভিশন করবেন। তো রিভিশন কিভাবে লিখবেন এক্সাক্ট ওইভাবে বলা ছিল না, কিন্তু রিভিশন হবে অধিকাংশই জানে। তো সেই ক্ষেত্রে কিন্তু গত বছরের আমাদের যে বার কাউন্সিলে রিটেনে পাস করেছে তারা অধিকাংশই বলেছে ভাইয়া হ্যাঁ আমরা ওইভাবে বিভিন্ন জায়গায় লিখেছিলাম জন্য এই প্রশ্নটা আমরা লিখে আসছি এবং ভালোভাবে লিখে আসতে পেরেছি। তো যারাই লিখে এসেছে তারাই পাস করেছে, যারা লিখতে পারে নাই ঠিক মতো তারাই পাস করা কঠিন হয়েছে। অর্থাৎ আমি বারবার বলার চেষ্টা করছি যে আপনাকে কিন্তু ফুল মার্কের অ্যান্সার করতে হবে। এবং এই যে বারবার আরো আরো কথা বলি যে আপনি দেখবেন ফেসবুক অমুক জায়গায় তমুক জায়গায় আপনাকে বিভিন্ন রকম বারবার বিভিন্ন সাজেশন দেওয়া থাকবে। এইটা পড়লেই এইটা হয়ে যায়। ভাই আমরা আমরা যেভাবেই পড়াই না কেন আপনি বলেন, আমরা একটা আনুমানিকের উপরে ভিত্তি করে যে এইগুলো বার কাউন্সিল তথা আইনে খুব বেশি কাজে লাগে। যেমন চার্জ খুব বেশি কাজে লাগে। একেবারে ক্রিমিনাল প্রসিডিউরে চার্জ একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্যাটস হোয়াই আমরা জানি যে চার্জ প্রশ্ন হইতে পারে। বা আমরা পড়েছি যে এই যে একটা জিআর মামলা থেকে শুরু করে পুলিশের ক্ষমতা কিভাবে জিআর মামলা তদন্ত হচ্ছে, সিআর মামলাগুলোকে কিভাবে তদন্ত হচ্ছে, কিভাবে আমলে নেওয়া হচ্ছে, এই মামলাটা কখন ট্রান্সফার করছে, কখন ২০২ ধারায় সেটাকে পুলিশকে তদন্ত করে দেওয়া হচ্ছে, তারপরে ২০৩ ধারায় কি আছে, ২০৪ ধারায় কি আছে, ২০৫ ধারায় কি আছে, এগুলো কিন্তু আমরা জানি যে প্র্যাকটিক্যাল খুব বেশি কাজ লাগে। দ্যাটস হোয়াই এইগুলোর কথা বলি। কিন্তু বলেন বাংলাদেশে যে বলবে সে হয় একেবারে ওই সিন্ডিকেটের হোতা, অথবা কি সে একেবারে আল্লাহ প্রদত্ত ফেরেশতা যে সে সবকিছুই জানতে পারে। এইটা যে বলবে আমার কাছে মনে হবে যে এইটাই আসবে। ১০০টা প্রশ্ন পড়লে ১০০টা প্রশ্ন এটা বিভিন্ন সময় ফেসবুকে দেখি ১০০টা এমসিকিউ প্রশ্ন পড়লে ১০০টাই কমন, হ্যাঁ 100% কমন। আবার সাজেশন দেয়, ধরিয়া পাইয়ে নেওয়া উচিত এগুলা। আমার এক কথায় বলা উচিত ধরে পারিয়ে নেওয়া উচিত, এগুলো শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে। এটার উপরে ভিত্তি করে সারা জীবনের আমার সাধনা। এই যে দেখেন কালকে একটা কথা তো একটা শুনলেনি, আমাদের এক ভাড়ার টিকিটের প্রাইস অমক প্রাইস তমক প্রাইস কত বিষয়গুলো থাকে। তো আপনি যদি দুইটা প্রশ্ন পড়ে যান আর আপনার কমনের যদি এরকম অবস্থা হয় তাহলে আপনি কি করবেন? তো
এই জায়গায় কোনো স্থান নাই। আপনাকে টার্গেট রাখতে হবে যে এই কয়েকটা প্রশ্নের মধ্যে হইতে পারে, আর বাকিগুলো একটু দেখতে হবে, বা এই যে আমরা যে সময় আলোচনা করি সেগুলো ভালোভাবে শুনতে হবে। এখান থেকেই আমরা কমন পেয়ে যাই। তাছাড়া এক্সাক্ট কেউ বলে দিতে পারবে না যে এই প্রশ্নটা আসবে, এই প্রশ্নটা আসে। এটা যে বলবে সে হচ্ছে ভুয়া, তাকে ধরে বেরিয়ে নেওয়া উচিত এক কথায়। সো এই ধরনের হতাশা বা বিভিন্ন ফেসবুকিং এটা সেটা নিয়ে উদ্বিগ্ন হবেন না। আমাদের স্টুডেন্টদের এখন বর্তমানে একেবারে মূল সমস্যায় এসে দাঁড়া গেছে ফেসবুকিং করে করে, ঠিক আছে, পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন রকম প্রবলেম ফেস করে থাকে। এই একজন সাজেশন দিয়েছে, ও একজন গ্যারান্টি দিচ্ছে, ও একজন 40 দিনের কোর্স করাচ্ছে। ভাই আপনি আপনার মতো করে ভালোভাবে পড়েন, যেগুলো বেসিক বিষয়গুলো যেগুলো সবসময় লাগে সেগুলো পড়েন, কি আমার বাকিগুলো আল্লাহ জানবে, সমস্যা নেই। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আপনাকে জন্য একটা ভালো কিছু রেখে আছে। আমাদের আরো গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দুইটা বিষয়ের মধ্যে একটার মধ্যেই দুইটা জিনিস, আর একটা হচ্ছে আর একটা বিষয়, সেটা হলো আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেখান থেকে প্রশ্ন হয় 241 থেকে, যেখানে বলা হয় যে ম্যাজিস্ট্রেটের বিচারিক ফাংশন গুলো আলোচনা করবে। এইভাবে বলে যে ম্যাজিস্ট্রেট কিভাবে বিচার করে সেগুলো আলোচনা করুন। এখান থেকে একটা প্রশ্ন করে ম্যাজিস্ট্রেট থেকে পারে। তারপরে হচ্ছে আমাদের দায়রা জজের বিচারিক সেকশন গুলো আলোচনা করুন। আমরা তো জানি যে আমাদের এই প্রশ্নগুলোর সাথে আমরা বিচারিক ক্ষমতাগুলো আলোচনা করতে পারি। আমাদের ব্যাপক পরিবর্তন হয়েছে 32-33 নম্বর সেকশন গুলাকে দেখে রাখবেন যে কি ধরনের পরিবর্তন হয়েছে, কেন পরিবর্তন হয়েছে, এবং কোথায় হঠাৎ করে একটা প্রশ্ন পড়ে বসে কিন্তু আসতে পারলেন না, তাহলে আপনার জন্য বিপজ্জনক হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমাদের একটু বেশি পড়তে হচ্ছে, যেটাকে আমরা বলছি ট্রায়াল। এই ট্রায়াল থেকে প্রশ্ন করে, ট্রায়াল বোথ অফ ট্রায়াল, অর্থাৎ সেশন যাদের ট্রায়াল এবং ম্যাজিস্ট্রেটের ট্রায়াল থেকে প্রশ্ন করে। একই সাথে আপনার মিথ্যা তুচ্ছ ঘটনাটাকে 249 নাম্বার সেকশন থেকে প্রশ্ন এখান থেকেই হয়ে যেতে পারে। আর একটা প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় প্রশ্নটা আমরা বলবো হচ্ছে কোথায় আপিল করা যায় আর কোথায় আপিল করা যায় না। এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং এখান থেকে প্রশ্ন হয়। এই সপ্তাহে আমরা বারবার কথা বলে আপনাদের একটা মূল্যায়ন করার চেষ্টা করবো যে কতটুকু করেছেন, কিভাবে করেছেন, একটা সুন্দরভাবে একটা গোছালো একটা অবস্থা তৈরি করে সিআরপিসি আপাতত রাখবো এবং প্রতিদিন অন্য নতুন পড়ার সাথে সিআরপিসি পড়া দিতে থাকবো। তারপরে আমরা চলে যাব আর একটা প্রশ্ন অর্জন করার জন্য, এভিডেন্স অ্যাক্ট থেকে প্রশ্ন একটা পাওয়ার জন্য ধাপ দিব, লিমিটেশন অ্যাক্ট থেকে একটা প্রশ্ন পাবো, আমরা বার কাউন্সিল থেকে একটা প্রশ্ন পাবো। এই ধরনের প্রশ্নগুলো আমরা কন্টিনিউ করতে থাকবো। সো আমাদের ট্রায়ালের যে প্রশ্নটা করে হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে যেই প্রশ্নটা এবার বারবার বলেছি, যে প্রশ্নটা আমাদের অলরেডি পিলিতেও এসেছিল। ফৌজদারি কার্যবিধির 241 নম্বর সেকশনে আসামিকে অব্যাহতি দানের বিষয়ে আদালত কি কি বিবেচনায় রাখতে পারে। এটা 2007, 2010, 2012, 2015 সালে অ্যাডভোকেটশিপ পরীক্ষা এসেছিল, সপ্তম জুডিশিয়ারিতে এসেছিল, 3 বিডিএস থেকে এসেছিল, কি কি কারণে একজন আসামি চার্জ গঠন না করে তাকে অব্যাহতি দেওয়া হয়, সেই প্রশ্নটা এসেছিল। সো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে অভিযোগ গঠনকালে আসামির কাগজপত্র দিক থেকে অব্যাহতি দেওয়া যায় কি, অর্থাৎ আসামিকে কাগজপত্র দেখে তাকে কি অব্যাহতি দেওয়া যায়, এই ধরনের প্রশ্ন আমাদের 2023 সালে প্রশ্নটা করেছিল যে আপনি অভিযোগকালে যদি আসামির পক্ষে কাগজপত্র যেগুলো দেওয়া হবে, মানে অভিযোগ গঠনকালে আসামির পক্ষে কাগজপত্র দেখে অব্যাহতি দেওয়া যায় কিনা। এই প্রশ্নটাই কিন্তু এসেছিল এই প্রিলিতে, আসামির কাগজপত্র দেখে অব্যাহতি দেওয়া যায় না, তাই না? প্রশ্নটা এসেছিল না? জি স্যার, জি স্যার ছিল। জি স্যার। তো এই যে প্রশ্নগুলা আবার এরকম প্রশ্ন আসে যে এই যে একটা প্রশ্ন মিথ্যা, আমাদের যে কথা আমরা বললাম 250 নাম্বার সেকশন যেহেতু অ্যামেন্ডমেন্ট হয়েছে সেহেতু এখান থেকে প্রশ্ন। আমি বারবার বলেছি যে দেখেন, প্রিলিতে যেহেতু আমি আপনাদেরকে পড়াইছি, ওই প্রিলিতে পড়ানোর কারণে আপনাদের উপরে সাহস আমার বেড়ে গেছে, কারণ এত বেশি প্রিলিতে পড়া আছে, আমি যে সেকশন গুলো বলছি আপনারা ইজিলি সেটা আইডেন্টিফাই করতে পারছেন যে ভাইয়া কি বলছে, তাই না? আমার কাছে বিশ্বাস হয়। এখন আপনারা কি বলবেন, আমার সাথে একমত হবেন কিনা? এই একই মানুষ আমি কোথায় কোথায় পড়িয়েছি, কোথায় কোথায় গুরুত্ব দিয়েছি, আমার মনে হয় যে আপনারা একরকম মুখস্থ হয়ে গেছে, একরকম মুখস্থই হয়ে গেছে। আবার আপনাদের যেমন মুখস্থ হয়ে গেছে, আমি কিন্তু এই প্রশ্নটাই একবার দেখেছি, এখন আমার ওই যে যেটাই পড়াইতে যাচ্ছি সেটাই মনে হচ্ছে যে এখান থেকে তো প্রশ্ন এই বছর আসছে।
মানে যে যখন কোনো বিষয়কে একটু বেশি লাড়াচাড়া করবেন এমনি দেখবেন সবকিছু মনে থাকে। আর একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে মিথ্যা, যে প্রশ্নটার কথা বললাম, মিথ্যা, ঠক, হয়রানি মূলক নালিশি দায়েরের জন্য বাদীর বিরুদ্ধে একজন ম্যাজিস্ট্রেট কি কি ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারে বা করার আছে আলোচনা করুন। তাহলে এই যে আমাদের 241 থেকে শুরু করে 250 পর্যন্ত কিন্তু আমাদের বিভিন্ন প্রশ্নের কথা বলা হচ্ছে। অথবা দেখেন আরেকটা প্রশ্ন আমাদের 260 নাম্বার সেকশনে সামারি ট্রায়ালের কথা বলছি। সামারি ট্রায়াল, সেই সামারি ট্রায়ালের কথাও একটা প্রশ্ন আছে, সংক্ষিপ্ত বিচারের সর্বোচ্চ দণ্ডের পরিমাণ কত। আমাদের এই প্রশ্নটা ধরেন একটা প্রশ্ন, যে কোনো প্রশ্নের সাথে একটা প্রশ্ন দিয়ে দিবে হঠাৎ করে, এবং আমরা তো জানি কতটুকু দণ্ড, সর্বোচ্চ কতটুকু দণ্ড দিতে পারে, এই এতটুকু প্রয়োজন নেই। আর এরপরে আমি বললাম যেখানে আর একটা প্রশ্ন করে সেটা হচ্ছে দায় আদালত কর্তৃক বিচারের ক্ষেত্রে অনুসরণযোগ্য পদ্ধতি। দায়ের আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালতে যে বিচার করার যে অনুসরণকৃত পদ্ধতি আছে সেগুলো আলোচনা করব। এই জায়গা থেকে প্রশ্ন করলে এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। আপনারা যদি জেনে যান তাহলে যেভাবেই আসুক না কেন প্রশ্ন, আই থিঙ্ক আপনারা অ্যান্সার করতে পারবেন। তো আমরা একটু আলোচনায় যাই। আলোচনায় গেলে আমরা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। আমাদের এখন তো মোটামুটি একটা ধারণা হয়ে গেছে, তাই না, যে আসলে একটা ফৌজদারি মামলায় কোথায় মামলা দায়ের করতে হচ্ছে, কিভাবে মামলা দায়ের করতে হচ্ছে, এইগুলো বিচার হচ্ছে কিভাবে, একটা ধারণা তো হয়ে যাওয়ার কথা। কখন পুলিশ প্রতিবেদন দিচ্ছে, সিআর মামলায় কখন পুলিশ প্রতিবেদন দেয়, আর জিআর মামলাতে কখন পুলিশ প্রতিবেদন দেয়, এগুলাকে কি বলে, কোন ধারায় সিআর মামলাতে প্রতিবেদন দেওয়া হয়, কোন ধারায় জিআর মামলাতে প্রতিবেদন দেওয়া হয়, কখন এফআইআর কি এফআইআর কি সাক্ষী হিসেবে, সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়, এটা কি প্রাথমিক সাক্ষী নাকি প্রাথমিক সাক্ষী, বিভিন্ন রকম প্রশ্ন আপনাকে বিভ্রান্ত করার জন্য বলতেই পারে। কিন্তু আপনি একটু সুন্দরভাবে জেনে গেলেই প্রশ্নের উত্তর যদি আপনি লেখে আসতে পারেন, আমি আপনাকে বললাম হয়তো বা আপনার গোছানো প্রশ্ন, যদি আপনি সঠিকভাবে গোছানো প্রশ্ন উত্তর নাও লেখে আসতে পারেন, আপনি পরীক্ষায় পাস করবেন। আমি যে আজকে এই কথাটা বললাম, কিন্তু আপনাকে প্রত্যেকটি প্রশ্নের আনসার করতে হবে এবং গোছানো কথাবার্তা, মানে একবারে ওই সেকশন রিলেটেডই না এরকম প্রশ্ন আপনি কখন দায়ের করেন না, তাহলেই আপনি ইনশাআল্লাহ পাস করে যাবেন। একটা প্রশ্ন কিছুক্ষণ আগে এক ধরনের প্রশ্ন করলাম, আর একটা এক ধরনের প্রশ্ন করলাম। দেখেন, এক্স নামক এক ব্যক্তি ওয়াই এর সাথে প্রতারণা করে তার বিরুদ্ধে একটা অভিযোগ আনেন, কিন্তু আসলে অভিযোগটা মিথ্যা ছিল। এক্স কে আদালত কোন ধরনের শাস্তি দিবে? ওই যে 250 নাম্বার সেকশনে আমরা যে কথা বললাম, বিভ্রান্তকর যদি মামলা করা হয় তাহলে তার কি ধরনের সাজা হইতে পারে। এর মানে আপনাকে প্রবলেমেটিক প্রশ্ন দেখ আর যে কোনো ধরনের প্রশ্নই দেখ না কেন, আপনাকে কিন্তু উত্তর প্রায় ওই একই ধরনের হচ্ছে। আমাদের প্রশ্ন যে কথা বললাম যে ফৌজদারি মামলা অভিযোগ গঠনের সময় যে প্রশ্নটা আসে, যে ফৌজদারি মামলা অভিযোগ গঠনের সময় কোন কোন বিষয়টাকে বিবেচনায় নিতে হয়। আমি আগেই বলেছি যে দেখেন, একটা ফৌজদারি মামলাতে প্রথম আমরা শেখানোর চেষ্টা করেছি যে একটা ফৌজদারি মামলাতে কি কি ডকুমেন্ট থাকে সেটাকে আপনি আইডেন্টিফাই করেন। একটা ফৌজদারি মামলাতে কোন কোন ডকুমেন্ট থাকে, আসলে এগুলো এগুলো আসলে পড়াগুলো এমন, বার কাউন্সিল পড়ার পরীক্ষার যে সিস্টেম করেছে, মানে যেভাবে পরীক্ষা নেওয়ার সিস্টেম করেছে খুবই ভালো, কারণ এখন সারা যারা যোগ্য তারাই আসতেছে। বাট এই পরীক্ষার পদ্ধতিতে যদি আমার কাছে মনে হয় যে 60 মার্কের পরীক্ষা 50 মার্কের প্র্যাকটিক্যাল টাইপের রাখতো, তাহলে এই প্রত্যেকটি কাগজপত্রাদি শিক্ষার্থী দেখতে এবং জীবনে কোনোদিন আর বলতো না যে এফআইআর দেখাইতে হবে, এফআইআর কেমন দেখা যায় এটা দেখাও, এফআইআর করে কি বুঝলা বুঝাও। আমার এখনো মনে আছে, আমি একেবারে যখন একেবারে জুনিয়র, আইডিএলসি তো চেনেন, ওই যে একটা আর্থিক প্রতিষ্ঠান, তো ওদের জেনারেল ম্যানেজার হওয়ার জন্য আমি গিয়েছিলাম ওদের হেড অফিস। তো আমাকে একটা ভাইবা নিয়েছিল একেবারে সেই 2015 সালের দিক। আমাকে এক এক গাদা কাগজ ধরায় দিয়ে আমাকে বলল যে মিস্টার মিজান সাহেব, সিএস রেকর্ডে মিস্টার মাসুদ, মিস্টার করিম, মিস্টার রহিম কত শতাংশের মালিক এখন ওখানে দেওয়া আছে, সেই যে আগের পদ্ধতি সিএস রেকর্ডের মালিক তো বোঝেনি, ওখানে আনাগোন্ডা করা ক্রান্তি তিল দেওয়া থাকে। এর মানে আপনি যদি প্র্যাকটিক্যালি আসলে না জানেন, ওই কোনো সুপারিশের কাজ বাড়ছে ওই জায়গায় আপনাকে সাথে সাথে বলতে হচ্ছে হিসাব করে, হ্যাঁ,
প্রশ্ন করে বসলো যে একজন হিন্দু ভদ্রলোকের স্ত্রী ধন পেয়েছে, সে সম্পত্তি মারা যাওয়ার পর তার মেয়ে কতটুকু সম্পত্তি পাবে, একটা লিগাল ওপিনিয়ন। এই ধরনের কথাবার্তা যখন প্র্যাকটিক্যালি বলে তখন অধিকাংশই ফেল করার কথা। তো আমাদের প্র্যাকটিক্যালি কথাবার্তা বলাগুলো জানতে হবে। এবার এবার কিন্তু সবগুলো প্রশ্ন দেখেছেন, তো সবগুলো প্রশ্ন কিন্তু প্র্যাকটিক্যাল রিলেটেড প্রশ্ন করেছে। আমার কাছে মনে হয়েছে যে আসলে ওই 10 সেকেন্ডে বা 5 সেকেন্ডে উত্তর করার প্রশ্ন একটু কম ছিল। অনেক আগে ছিল না যে কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে, ঠিক মানে দিকে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে আপনাকে একটু পড়তে হইবে, পড়ে তারপরে গিয়ে অ্যান্সার করতে হবে। যাই হোক, আমরা জানি যে ফৌজদারি কার্যবিধিতে কি কি ডকুমেন্ট লাগে। সেই ক্ষেত্রে বলেছে যে 230 নাম্বার সেকশনের ধারায় আসামিকে অব্যাহতি কোন কোন বিষয় বিবেচনা করা হয়, এই ধরনের একটা প্রশ্ন করে। আমরা জানি 241 এ অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 241 এ এবং দেওয়ানি ফৌজদারি কার্যবিধিতে 265 গ অনুযায়ী ডিসচার্জের জন্য আবেদন করা হয়। অর্থাৎ যদি চার্জ গঠন করার পর্যায়ে কোনো কারণ না থাকে তাহলে আসামিকে অবশ্যই অব্যাহতি দিবে। 241 ধারায় ম্যাজিস্ট্রেট যে আবেদন করা হবে, ডিসচার্জের জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোন কোন বিষয় বিবেচনায় নেন। নাম্বার 1, মামলার প্রথমেই কথা বলে দিবেন যে মামলার নথিতে সংযুক্ত যাবতীয় কাগজপত্র, এক কথায় বলে দিবেন যে মামলার নথিতে সংযুক্ত যে সমস্ত কাগজপত্র দিয়েছে সবগুলোই কি হবে উনি দেখবেন। নথিতে কাগজপত্র, নথিতে সংযুক্ত কাগজপত্র বলতে আমরা তখন আপনার লেখা দিয়ে দিবেন, 1 থেকে শুরু করবেন এফআইআর, এজাহার, তারপরে লিখে দিবেন পুলিশ ফরওয়ার্ডিং, মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট, পুলিশ কর্তৃক গৃহীত তথ্য অর্থাৎ 161, তদন্তকারী কর্মকর্তার কাছে প্রদত্ত জবানবন্দি, যে কথা আমরা বললাম 161, সেটা লিখিত যদি হয় সেটা, যদি ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি থাকে 164, মেডিকেল সার্টিফিকেট আপনাকে বলছি, যেটাকে এমসি বলছি, জব্দ তালিকায় 103 নাম্বার সেকশন অনুযায়ী সুরাত হাল প্রতিবেদন, 174 নাম্বার সেকশন অনুযায়ী সুরাত হাল প্রতিবেদন, ময়না তদন্ত প্রতিবেদন। একটাকে সুরাত হাল রিপোর্ট বলা হয় আর একটাকে ময়না তদন্ত বলা হয়। দুইটার ইউনিট জানেন তো কোনটা কি করে? এটা খুব ইম্পর্টেন্ট কথাবার্তা। জি স্যার। সুরাত হালকে তৈরি করে স্যার, সুরাত হাল তৈরি করে স্যার পুলিশ স্যার, আর যদি ওই যে পুলিশের কাস্টডিতে হয় তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওকে। আর ময়না তদন্ত স্যার এটা হচ্ছে সিভিল সার্জনের আন্ডারে হয়, সিভিল সার্জনের আন্ডারে একজন ডাক্তার এটা করবে স্যার। এক্স্যাক্টলি। আর একটা হচ্ছে 164 যার ধারা জবানবন্দির কথা তো বললাম, আর পুলিশ প্রতিবেদন। লাস্টের দুইটা জিনিস উনি করেন, কনসিডারে নেন, সেটা হচ্ছে আসামির জবানবন্দি। নাম্বার 2 হচ্ছে ফরিয়াদি বা আসামির বক্তব্য। জবানবন্দি, আসামির যে জবানবন্দি আছে সেই জবানবন্দিটা, আবার যে ফরিয়াদি যিনি অর্থাৎ ইনফরমেন্ট যিনি, তারও বক্তব্যটাকে মিশ্রণ করে উনি আসামিকে ডিসচার্জ দেন। তাহলে বিষয়টা কিন্তু একেবারে ক্লিয়ার। প্রথমেই আপনি বলে নিলেন যে খুবই সহজ এবং খুবই সহজ কথা, এর উপরে মার্ক পাওয়া, এটা প্রশ্ন আসলে একেবারে ঘুমায়া দিবেন এবং প্রশ্নটা মাঝে মাঝেই আসে ছোট্ট মোট্ট আকারে। তাহলে প্রশ্নের উত্তর আপনার কিন্তু সহজ, সেটা হচ্ছে যদি বলে 241 নাম্বার অব্যাহতির ক্ষেত্রে কোন কোন কাগজ বিবেচনায় আনা হয়। ফৌজদারি কার্যবিধিতে যখনই কোনো আইন লিখবেন তার সাথে অবশ্যই সন লিখবেন, যেহেতু আমাদের এই 5-7টা আইন নিয়ে কথা বলতাম, 7টা আইনের সনটা মুখস্থ রাখবেন। ফৌজদারি কার্যবিধি লিখে কমা দিয়ে 1898 লিখবেন। 1898 241 ক ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট সাহেব অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে দাখিলকৃত অর্থাৎ মামলাতে দাখিলকৃত যাবতীয় কাগজপত্রাদি বিবেচনায় আনবে। এখন দাখিলকৃত কাগজপত্রাদিগুলো হলো নিম্নরূপ। তখন আপনি শুরু করে দিলেন, মাথায় খেয়াল রাখবেন যে সিরিয়ালি প্রথম হচ্ছে একজন ব্যক্তি এফআইআর করলেন, এফআইআর করার পর সেটা একটা প্রথমে এজাহার দিয়ে আসলেন, এজাহারের ভিত্তিতে 227 নাম্বার বিধি অনুযায়ী এফআইআর হলো। তারপরে পুলিশ আসামিকে গ্রেফতার যদি করে মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট নিল। তারপরে পুলিশের কাছে জবানবন্দি 161, ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি 164, পুলিশের হেফাজত থাকাকালীন সময় বিভিন্ন তথ্য 160,
7 পুলিশের পুলিশের প্রতিবেদন 173 সুরাত হাল প্রতিবেদন বা পোস্টমর্টম 174 নাম্বার সেকশনে থেকে প্রশ্ন ময়না তদন্ত রিপোর্ট বা সুরাত হাল রিপোর্ট আপনি নিয়ে নেবেন। ওখান থেকে 103 নাম্বার সেকশন অনুযায়ী চার কি নিয়ে নেবেন, সিজার লিস্ট জব্দ তালিকা নিয়ে নেবেন। আর সাথে আর দুইটা শব্দ যুক্ত করে দিবেন, আসামি জবানবন্দি আর ফরিয়াদির বক্তব্য। এই দুইটার উপরে এইগুলোর উপরে ভিত্তি করে আসামিকে অব্যাহতি দেওয়া হয়। আসামির দাখিলকৃত কাগজপত্রের শুনানির দিন আসামির দাখিলকৃত কাগজপত্রের উপরে ভিত্তি করে আসামিকে কখনো মুক্তি দেওয়া হয় না। ক্লিয়ার? আর হঠাৎ করে যদি আপনি এফআইআর বলেন আর লাস্টের দিকে যা যদি বলেন যে পুলিশ প্রতিবেদন, তাহলে যিনি খাতা দেখবেন তিনিও মনে মনে ভাববেন যে ইনি জীবনে কোনোদিন কাগজপত্র নেই, মামলার কাগজপত্র দেখে নাই, যখন যেটা মনে আসতেছে তখন সেটা লিখতেছে। একেবারে সিরিয়ালি যখন দেখবেন তখন মানুষ এমনি বুঝতে পারে। আপনার কাছে 5 মিনিট কথা বললে আপনি যখন একজন মানুষকে আইডেন্টিফাই করতে পারেন আসলে উনি কি বলতে চাচ্ছে, কি বুঝাতে চাচ্ছে, এক নজরে খাতা দেখে ফেললেই তো আমার বোঝার কথা, তাই না? তার এই প্রশ্নটা কিন্তু খুব বেশি আসছে যে 241 এর ধারার বিধান অনুযায়ী আসামিকে অব্যাহতি দানের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করতে হয়, খুব বেশি প্রশ্নটা এসেছিল। বা এই প্রশ্নটা আসে কি কি কারণে একজন আসামির বিরুদ্ধে চার্জ গঠন না করে অব্যাহতি, তাহলে উল্টা যদি প্রশ্নটা করে কি কি কারণে, তাহলে আপনি শুরু করে দিলেন কি কি কারণে, যে আসামির বিরুদ্ধে যখন অভিযোগটা ভিত্তিহীন হবে, সেই ভিত্তিহীন আমরা কিভাবে বুঝবো? সেই ভিত্তিহীন বুঝবো নথিতে যে কাগজপত্র দিয়ে আছে, কাগজপত্র ওই একই কথা, কাগজপত্র দিয়ে বলতে এই 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 দেখে যদি আদালতের কাছে মনে হয় যে অপরাধটা আসলেই ঘটে নাই, সেক্ষেত্রে ওই প্রদত্ত কাগজপত্রের উপরে ভিত্তি করে আসামিকে খালাস দেওয়া হবে। আর অভিযোগ গঠনকালীন সময় যদি আসামি কাগজপত্র দিয়ে দেখান, সেই কাগজপত্র দিয়ে বিবেচনা করে ডিসচার্জ দেওয়া হয় না। অর্থাৎ চার্জ গঠনের পর্যায়ে যে কোনো দলিল বা সার্টিফিকেট সত্যায়িত নির্ণয় করা সম্ভব হবে না। বুঝতে পারছেন? চার্জ গঠনের সময় আপনি হঠাৎ করে দিলেন, এরকম হবে না। আপনি যদি বলেন যে প্লি অফ ভেরিফাই প্রমাণ করতে চান 203 নাম্বার 103 নাম্বার সেকশন এভিডেন্স অ্যাক্টে, যে আপনি অপরাধের সময় আসলে এখানে ছিলেন না, আপনি ছিলেন কোথায়? রাজশাহী, সেইটা আপনি কিন্তু এই চার্জ গঠনের সময় দিতে পারবেন। এরকম একটা প্রশ্ন আসে যে আসামি বললেন যে আমি আসলে ঘটনার দিন উপস্থিত ছিলাম, আসলে আমি রাজশাহীতে ছিলাম, ঘটনাটা ঘটেছে হচ্ছে রংপুরে। আপনাকে আসলে ওইটার উপরে ভিত্তি করে আপনি যে টিকিট দেখাচ্ছেন, এইটা করছেন, সেটা করছেন, সেটার উপরে ভিত্তি করে আপনাকে কিন্তু টিকিট যদি ওই সময় এগুলোকে কিন্তু কনসিডারে নেন না। তবে আপনার বক্তব্য শুনলেন, তাহলে দুইজন ব্যক্তির বক্তব্য শুনে একটা হচ্ছে ইনফরমেন্ট, যাকে বলা হয় হচ্ছে অভিযোগকারী অথবা আসামি, আর একটা হচ্ছে আসামি পক্ষের বক্তব্য শুনবেন। আর দাখিলকৃত কাগজপত্র, দাখিল মানে আগের থেকেই যেটা দাখিল করা হয়েছে, মানে ওই দিন যেদিন শুনানি হচ্ছে সেই দিন আপনি কোনো কাগজপত্র দিচ্ছেন, সেটার উপরে ভিত্তি করে কিন্তু কোর্ট মুক্তি দিবেন না। এই প্রশ্নটাই বিভিন্ন ভাবে ঘুরে ফিরে বলে। আপনাকে এই জিনিস মনে রাখতে হচ্ছে, কি জিনিস মনে রাখতে হচ্ছে ভাইয়া? আপনাকে মনে রাখতে হচ্ছে কাগজপত্র দিয়ে কি কি থাকে। কত ভাবে কত ভাবে প্রশ্ন দেওয়া আছে, দেখবেন অনেক ভাবে প্রশ্ন দেওয়া আছে, তাই না? একই প্রশ্ন বিভিন্ন ভাবে দেওয়া আছে। তো মূল প্রশ্নের অ্যান্সার কিন্তু একটা, 5টা প্রশ্নের অ্যান্সার একটা। আবার একইভাবে বলে যে অপরাধের দায় থেকে কিভাবে অব্যাহতি দেওয়া হয়, এরকম একটা প্রশ্ন করতে পারে আপনাকে যে একজন আসামিকে তার মানে অপরাধের দায় থেকে কি অব্যাহতি দেওয়া যায় বিচার ছাড়াই কোন আসামিকে, এরকম প্রশ্ন করতে পারে যে বিচার ছাড়াই কোন আসামিকে কি অব্যাহতি দেওয়া যায়। দেওয়া হলে আপনার যুক্তিসঙ্গত আইনের ধারা অনুযায়ী ব্যাখ্যা করুন। যেভাবেই আপনাকে বলুক না কেন, উত্তর কিন্তু ওই প্রশ্ন, যেভাবেই বলুন আপনার ওইভাবে আসতে হবে। তারপরে ওখান থেকে প্রশ্ন হয় যে আসামিকে যদি অব্যাহতি দেন, ওইটুকু দিয়ে আপনাকে সাথে দিয়ে দিল, আসামিকে যদি অব্যাহতি দেওয়া হয়
বাদী হিসেবে ইনফরমেন্ট হিসেবে আপনার করণীয় কি? আপনি অব্যাহতি আবার উল্টো ভাবে বলতে পারেন, আপনি একজন আসামি, আপনি কাগজপত্র দিয়ে দেখে 100% নিশ্চিত হয়েছেন যে এই মামলা থেকে আপনি অব্যাহতি পাবেন, কিন্তু বিচারক আপনার কথা শুনলেন না, অব্যাহতির আবেদনটাকে নামঞ্জুর করলেন। আসামি হিসেবে আপনার করণীয়। এই যে কথাগুলো বলছি, মানুষ খালি আলোচনা করে যে ভাইয়া প্রবলেমেটিক প্রশ্ন করেন, প্রবলেমেটিক কি? ঘটনা তো এই একটাই, গল্প বানায় একটা দিল, আপনি কি করবেন? আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে, বারবার বলছি, যে কোনো মামলাতে যখন কোনো আদেশের বিরুদ্ধে আপনি যাবেন, তখন আপনাকে রিভিশন করতে হবে। রিভিশনের কয়টা সেকশন আছে? মোট 3টা সেকশন আছে, তাই না? 135, সরি 435, 439, কোথায়, কখন, কিভাবে রিভিশন করবো, সেই বিষয়গুলো কিন্তু আছে। তাহলে এই জায়গায় প্রশ্ন ক্রমিক নাম্বার সহ আপনারা সুন্দরভাবে একেবারে কোন কোন জিনিস পাওয়া যায় একবার মাথায় নিয়ে ফেলবেন। আশা করি দ্বিতীয়বার আর আপনার ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না। এখন আপনাকে ওই প্রশ্নই সাথে লাগায় দিয়ে বললো যে চার্জের দিন আসামি বা চার্জ গঠন হয়ে গেছে, আসামি আর উপস্থিত হন না, আসামি উপস্থিতির জন্য দিন ধার্য করা হয়েছে, অভিযোগকারী অনুপস্থিত আছেন। আসামি ঠিকই উপস্থিত হচ্ছেন, কিন্তু অভিযোগকারী আর উপস্থিত হচ্ছেন না। তাহলে করণীয় কি? যিনি করেছিল অভিযোগকারী, তিনি আর আসেন না, তাহলে আপনার মৃত্যুর কোথায়? ওই যে তখন চলে যেতে হচ্ছে কোথায়? এটা কিন্তু গল্পের মতন আপনাকে বলবো, কিন্তু আপনার অ্যান্সার কোথায়? 247 নম্বর সেকশনে। যদি নালিশের ভিত্তিতে সমন ইস্যু করা হয়ে থাকে এবং আসামি হাজির হন, কিন্তু শুনানির দিন ফরিয়াদি হাজির না হলে ইতিপূর্বে সে যেই বিধানই থাকুক না কেন, ম্যাজিস্ট্রেট আসামিকে একুইটাল করবেন। সেক্ষেত্রে আসামিকে কি করবেন? অব্যাহতি শব্দটা ব্যবহার করা যাবে না, সেই ক্ষেত্রে আসামিকে অবশ্যই খালাস দিবেন। দ্যাট মিন্স এটাকে বলা হয় একুইটাল। কোথায় একুইটাল, কোথায় খালাস, কোথায় ডিসচার্জ, কোথায় অব্যাহতি, এই বিষয়গুলো তো আমাদের সুন্দরভাবে জানা আছে, তাই না ভাইয়া? জি স্যার। 247, 48 আর 49। আমাদের ওখানে আরেকটা প্রশ্ন হয়, যে প্রশ্ন কথা অলরেডি আমরা বলেছিলাম, প্রশ্নে যত বই, যত বড় বড় দেখ না কেন, আপনি কিন্তু কত বেশি কথাবার্তা লিখবেন না, মূল কথা লিখবেন। তাহলে শুনানির জন্য নির্ধারিত দিনে যদি নালিশকারী বা ফরিয়াদি হাজির না হয়, আদালত কি করবেন তা 247 নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে। এই 247 নম্বর সেকশনে নালিশকারীর বরাবরের সমন ইস্যু করা হয় এবং অভিযোগকারী আদালতের নির্ধারিত দিনে উপস্থিত যদি না হন, সেক্ষেত্রে আদালত দুইটা ডিসিশন নেয়। এক হচ্ছে খালাস দিতে পারে, যেটাকে বলা হয় একুইটেড দ্য একিউজড, পরবর্তী কোনো তারিখ পর্যন্ত শুনানি মুলতবি রাখতে পারে। এই দুইটা কাজ করতে পারে। এই দুইটা কাজ করে যে কোনো একটা কাজ উনি করবেন, হয় পরবর্তী দিনের জন্য উনি সময় দিবেন, অথবা আসামিকে একুইটাল করে দিবেন। যে কথা আমরা বলছি হচ্ছে তাকে খালাস দিয়ে দিবেন। অভিযোগ গঠনের আগে এবং যে কথা বলা হচ্ছে যে অভিযোগ গঠনের আরেকটা প্রশ্ন সংক্ষিপ্ত এখান থেকেই হয়। প্রশ্ন তো বললাম না যে একটা প্রশ্নের উপরে 3-4টা কথা, মানে আপনাকে 2 লাইন করেই লিখতে হবে, বাট আপনাকে এই ধরনের প্রশ্ন অ্যান্সার করবেন আপনি যখন তখন মার্কও খুব ভালো করে করতে পারবেন। ওই প্রশ্নের উঠতে পারে যে অভিযোগ গঠনের আগে এবং পরে নালিশ প্রত্যাহারের পরিণতিটা এরকম যদি বলেন। 248 নম্বর সেকশনে সেটা বলা হয়েছে যে যদি অভিযোগ 248 নম্বর সেকশন অভিযোগ গঠনের আগে বা পরে নালিশ প্রত্যাহার করা হলে আসামির স্ট্যাটাসটা কি হবে? আসামি তখন খালাস হয়ে যাবে। স্যার এটা 494 হবে না স্যার? যদি ওই যে কথা আমরা বললাম নাম্বার সেকশনে যদি সিআর মামলা আর 494 নাম্বার সেকশন জিআর মামলা হয়, তখন ওইটাকে দুই ভাগে বিভক্ত করবেন যে পাবলিক প্রসিকিউটর চার্জের পূর্বে যদি মামলাটা প্রত্যাহার করে নেন, সেক্ষেত্রে অব্যাহতি হবে। চার্জের পরবর্তীতে যদি প্রত্যাহার করে নেন, তাহলে কি হবে? ডিসচার্জ। খালাস। খালাস হবে স্যার, একই খালাস হবে। So, এই যে ছোট ছোট বিষয়গুলো, তাহলে
পড়তে কি খুব কঠিন মনে হচ্ছে যে একেবারে আবার রিটার্ন নিয়ে একটা ভয় ছিল যে রিটার্ন নিয়ে কি প্রশ্ন, আমি কিন্তু বিভিন্ন সালের প্রশ্ন কিভাবে হচ্ছে সেইগুলো আপনাদের পড়ানোর আগে আমি কিন্তু বসে বসে গুলো প্রশ্ন কিভাবে হচ্ছে কি হয় বিভিন্ন প্রশ্ন আমি দেখা, তাহলে এই প্রশ্নগুলো কি আপনাদের কাছে জটিল মনে হচ্ছে পিডিতে? না আমি পরীক্ষায় আন্দাজে পাশ করেছেন এরকম তো আমার বোধ হয় না, ধরে ধরে জিজ্ঞেস করেছি। আচ্ছা যাই হোক, তাহলে এই নালিশ প্রত্যাহারের বিষয়ে আমরা সোজা কথা বলে দিতে পারি। নালিশ প্রত্যাহারের ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হয়, একটা জিআর মামলার ক্ষেত্রে আর একটা সিআর মামলার ক্ষেত্রে প্রত্যাহারের বিষয়গুলোকে। নালিশটাকে সিআর মামলার ক্ষেত্রে এক ধরনের কথা, জিআর মামলার ক্ষেত্রে এক ধরনের। সিআর মামলার ক্ষেত্রে কোন সেকশন ব্যবহার করবো? 248 আর জিআর মামলার ক্ষেত্রে 494 474। বুঝতে পেরেছেন? কারণ কি বুঝতে অসুবিধা হচ্ছে ভাইয়া? না স্যার, এরকম হলে তো স্যার খুব সহজ। প্রশ্ন এরকম ছোট্ট ছোট্ট করেই প্রশ্ন করতে হয়, একেবারে ভয়াবহ দোজকের থেকে কোনো প্রশ্ন নিয়ে আসবে না যে ধরলেই আগুন, দোজক থেকে প্রশ্ন নিয়ে আসবে না, তাই না? স্যার স্যার হচ্ছে যে আমরা প্রিলির জন্য যেভাবে সেকশন গুলো পড়ছি স্যার, যেভাবে আপনি পড়াইছেন প্রতিটা সাবজেক্ট স্যার, তো স্যার ওইটা যদি আমরা মাথায় রাখি, মানে আমি আর কি আমার ক্ষেত্রে বলতেছি স্যার, যে হচ্ছে ওইভাবেই যদি রিভিশন দিয়ে যাই তাহলে কি অ্যান্সার করতে পারবো না? 100%, 100%। মানে স্যার আমি পড়ার ইয়াটা খুঁজে পাচ্ছি না, আসলে কোথায় ধরবো কোথায় কি করবো, এই ধরনের আর কি একটু হেজিটেশনে ভুগতেছি। অত ধরার দরকার নেই, আমি যেভাবে পড়াচ্ছি জি স্যার। সেইভাবে পড়তে থাকবে। আমি কিভাবে পড়াচ্ছি সেইভাবে পড়তে থাকে। সেইভাবে কি আমি প্রথম কি পড়াইলাম, কতটুকু থেকে কতটুকু, ওখানে কি কি প্রশ্ন হয়েছে, রিটেন প্রশ্নে কিভাবে হয়েছে, বিবিএসসিতে কি কি প্রশ্ন হয়েছে, সেগুলা ওই যে সেকশন গুলো আমি পড়াইলাম সেই সেকশন গুলোর সাথে একটু মিলিয়ে দেখেন কতটুকু থেকে কতটুকু আপনার প্রশ্ন কভার করে, কোন প্রশ্ন হয়েছে, শুধুমাত্র এইগুলো খেয়াল করে না। আর এত বেশি পড়ামানি হওয়ার দরকার নেই। হ্যাঁ, জি স্যার, জি স্যার। আচ্ছা, আমাদের সেই বিখ্যাত প্রশ্ন হচ্ছে মিথ্যা ঠক বা ফায়দালি নালিশের জন্য বাদীর বিরুদ্ধে একজন। এখন যদি প্রশ্ন এরকম হইল, এই যে আমরা তো বিভিন্ন কথা বলছি, এখন যদি প্রশ্ন এরকম হলো ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক পদ্ধতিগুলো আলোচনা করুন, বিচার কিভাবে করে, ট্রায়াল সিস্টেম গুলো আলোচনা করুন, তাহলে আপনি পারবেন না 241 পদ থেকে শুরু করবেন, চার্জ ফ্রেম করবে 242 নাম্বার সেকশনে প্রত্যেকটি প্রশ্ন। অভিযোগ যদি সত্যায়িত হয় তাহলে দ্বন্দ্ব দিবেন 243 নাম্বার সেকশনে, সেখানে কিভাবে দ্বন্দ্ব দেন কয়েকটা কথা ওই সেকশনে কিভাবে মনে রাখার চেষ্টা করবেন সেটা। অভিযোগটা যদি সত্য অস্বীকার করা হয় তখন বিচার শুরু হয়ে যাবে 244 নাম্বার সেকশনে। এরপরে 245 নাম্বার সেকশন, ম্যাজিস্ট্রেট যদি 244-এর সাক্ষী প্রমাণ গ্রহণ করে এবং অতিরিক্ত সাক্ষী নেওয়ার পরে যদি কোর্টের কাছে মনে হয় যে আসলে কিনা অভিযুক্ত না, সেক্ষেত্রে খালাসের আদেশ দিতে পারে, আর যদি অভিযুক্ত হয় ওনাকে সাজা দিতে পারে, তাই না? জি স্যার। তাহলে এই যে এই প্রশ্নটি এখান থেকে যতগুলো প্রশ্নের কথা বললাম, যত যেভাবে সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে বিবেচনায় নেয়, কোন কোন ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয় না, আসামির অভিযোগ প্রত্যাহারের বিষয়টা কি, খালাস কখন হবে, বা ম্যাজিস্ট্রেটের বিচারিক পদ্ধতিগুলো কি, যেভাবেই হোক প্রশ্নে অ্যান্সার করতে পারবেন না, এখান থেকে একটু গোছায়া সুন্দরভাবে বারবার লেখেন। খুব কম খুব কম যদি 20-25 জনের কথা বলি, আমাদের 20-25 জন হচ্ছেন রিটার্নের জন্য আছেন।
খুব কম লোকজনকে পাচ্ছি যিনি লিখে আমার কাছে দিচ্ছেন যে ভাইয়া আমি লিখছি। আমি কিন্তু আপনারা দিচ্ছেন এরকম না যে আমি কখনো দেখি না। আমি যখনই সময় পাই বসে আছি আনমনে তখন একটু খুলে দেখি যে আপনি কি লিখতেছেন, আপনার লেখার অবস্থা কি। এর মানে আপনি পড়ছেন বা পড়ছেন না বা লিখছেন না, কিভাবে লিখছেন আপনি এই 40টা দিন বা 30টা দিন প্রতিদিন যেভাবে আমি লিখতে বলছি সেইভাবে লিখতে থাকেন। লাস্ট পর্যন্ত পরীক্ষা দিয়ে আমাকে এসে বলেন যে ভাইয়া আপনার পরামর্শ অনুযায়ী প্রিলি পড়েছিলাম, প্রিলি পাস করেছি, রিটার্ন পরীক্ষা দিয়েছি, পাস করতে পারলে আমাকে বলেন। অসম্ভব আপনাকে ফেল করার কোনো সুযোগই নাই। বারবার বলছি যে এই যে 9,000 পরীক্ষার্থীর মধ্যে 3,000 বাদ যাবে। এই 3,000 কেউ 3টা প্রশ্নের উত্তর দিয়ে বাকি 2টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। 3,000 এর মধ্যে এমন লোক আছে যে এই কর্নার থেকে লেখা শুরু করে নিচের কর্নার পর্যন্ত চলে আসে, ব্যাকআপের আর লেখাই বোঝা যায় না। আর আমি তো বাংলায় আপনাদেরকে এমসিকিউ পড়াইছি, দ্যাটস ওয়াই আমি বাংলাতে বলতেছি। তবে যারা ইংলিশে পরীক্ষা দিবেন ইংলিশটা খুব সহজ, একেবারে কম লিখতে হয়। তবে আমাদের যেহেতু ইংলিশ মাতৃভাষা না, দ্যাটস ওয়াই আমাদের ইংলিশটাতে যদি একটু ব্যতিক্রম প্রশ্ন এসে যায় সেক্ষেত্রে ইংলিশটা অ্যান্সার করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। দ্যাটস ওয়াই যারা বাংলাতে এমসিকিউ দিয়েছেন বাংলায় লেখার চেষ্টা করেন, বাংলাতেই পরীক্ষা দেন। আপনাদের পরীক্ষার প্যাটার্ন গুলো, রিটেন প্রশ্নের প্যাটার্ন গুলো এখন একটু চেঞ্জ হয়েছে। আমরা যেই সময় পরীক্ষা দিয়েছি, আমি 2013 সালে রিটেন দিয়েছি। তো 2013 সাল, 12 সাল বা 10 সালের এই দিকে যে প্রশ্ন 2015 সালের আগ পর্যন্ত যে প্রশ্নগুলো হতো এগুলো বিগত সালের যদি প্রশ্নগুলো পড়তেন তাহলে সবগুলো প্রশ্ন একেবারে হুবহু কমন, কোনো পরিবর্তন হতো না। দ্যাটস ওয়াই আমি কি করছিলাম, বিগত সালের সবগুলো প্রশ্ন পড়েছিলাম ইংলিশে আসছে, হুবহু আসছে, লিখে দিয়ে আসছে। দেখছি যে পরীক্ষা দেওয়ার পরে এমন হতাশ যে মানুষজন বলে যে খাতা নাকি যে ইংলিশে লেখে তার খাতা কিন্তু চুরি হয়ে যায়। এরপরে এই কথা শোনার পরে আর আমার ঘুম নাই। কারণ আমার প্রফেশন হচ্ছে আইনজীবী, আমি কোর্টে প্রতিদিন যাই। আমার আইনে লাইসেন্স না হলে আমি কি কোর্টের মধ্যে দাঁড়ায় থাকতাম, সিনিয়রকে বলতাম টাইম পিটিশনটা স্যার একটু হিয়ারিং করে দেন। তো আমার তো অ্যাডভোকেট হওয়া খুবই জরুরি ছিল, আমি তো অন্য কোনো প্রফেশনে ছিলাম না। তো আমার আর প্রতিদিন ঘুম হয় না যে এই বুঝি চুরি হয়ে গেল খাতা, কারণ ইংলিশে যে লিখেছে। যাই হোক, আমার খাতা এখন ওইটা ভূতের কথা নাকি সত্য কথা জানি না, আমার খাতা চুরি মুড়ি হয় নাই ভাইয়া। আমারটা রেগুলারলি আমার একেবারে জজ কোর্টে, হাইকোর্টে সব জায়গায় একবার আপনি রিটেন পরীক্ষা স্যার ইংরেজিতে দিয়েছিলেন? জি জি। এবং ইংলিশে প্রশ্নগুলো খুবই সহজ, মানে আগের কথা বলতে ওইগুলো হুবহু কমন পড়ে যেত। আগে দেখবেন 2012 সালের 10 সালের যে প্রশ্ন, ওই প্রশ্ন না কোনো বছরে আসছে একবারে হুবহু। এই যে 15 সালের আগে যে প্রশ্নগুলো ছিল বিগত সালের প্রশ্ন হুবহু দিত তুমি, কিন্তু আপনাদেরকে কিন্তু এখন দেয় না। বা দেয় কোন একটা প্যাচ মেরে দেয়। দ্যাটস ওয়াই আমি এখন ইংলিশে একটু লেখাতে নিরুৎসাহিত করি, কারণ আপনার ভাষা তো আর ইংলিশ না, মাতৃভাষা। একটা প্রশ্ন আসলো, আমি কোন জন্মে পিলির জন্য বলেছিলাম, সেই পিলির সময়ের কথা হঠাৎ করে আপনার মনে হয়েও 2-4-5 লাইন লিখে দিয়ে আসতে পারবেন। কিন্তু ইংলিশ যদি ওইটা আপনার পড়া না থাকে তাহলে আপনার শব্দ ভান্ডার কম হয়ে যাবে, কম লিখতে পারবেন। ওই 2 লাইন 3 লাইন লেখার পরে দেখবেন আইনের ভাষা আসতেছে না। আর এখন হুবহু প্রশ্ন কমন পড়ে। আগে যেভাবে আমরা যেভাবে পরীক্ষা দিচ্ছি সেইভাবে প্রশ্ন কমন পড়ে না। সো 41 থেকে শুরু করে 50 পর্যন্ত যে ধরনের 50 একটা প্রশ্ন আসে, 50 একটা প্রশ্ন পড়ছে যে মিথ্যা, ঠক বা হয়রানি মামলা দায়েরের ক্ষেত্রে বাদীর বিরুদ্ধে একজন ম্যাজিস্ট্রেট কি কি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে, এই প্রশ্নটা মাঝে মাঝে ছোট করে দিয়ে যায়। বিভিন্ন সময় বিদ্যুৎ প্রশ্ন এই প্রশ্নটা দিয়ে যায়। বলতে পারবেন কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে কেউ? স্যার জি, ওই যে 250 যে ব্যাপারটা স্যার, যে যদি মিথ্যা বা হয়রানিমূলক কোনো যদি ক্লেম করে তাহলে যদি সে ওই প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট এবং দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 50,000 টাকা জরিমানা আরোপ করতে পারবে, জি। এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি হয় সেটা 25,000 টাকা সর্বোচ্চ। জি।
আর যদি এই টাকা দিতে না পারে তাহলে তার ব্যর্থতায় ব্যর্থতায় 1 মাস পর্যন্ত তারা হচ্ছে যে কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। 30 দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। শব্দটা হচ্ছে বিনাশ্রম। অ্যাডভোকেট সাবেকুন এক আপা, আপনি আনমিউট অবস্থায় আছেন, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? না স্যার, ওইটা বলতে চাচ্ছিলাম যে ভাইয়া যেহেতু বলতেছে বলুক, আমি শুনতেছি। স্যার প্রথমত তাকে অবশ্যই কারণ দর্শানোর জন্য বলতে হবে। এক্স্যাক্টলি, সুন্দর শব্দ এসেছে, ওইটাই আমি শুনতে চাচ্ছিলাম। কি করতে হবে তাকে? অবশ্যই কারণ দর্শাতে হবে যে কেন সে মিথ্যা। শোকজ নোটিশ, তাই না? জি স্যার। ওকে, কারণ দর্শানোর নোটিশ বা শোকজ নোটিশ দিতে হবে। এবং অবশ্যই যদি কারণ দর্শানো না পারে তখন আপনাকে এই ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে, তাই না? কি গ্রহণ করলেন? স্যার তাহলে শোকজ লেটারে যদি অ্যানসার সে স্যাটিসফ্যাক্টরি লেভেলে না দিতে পারে তাহলে আদালত এই দুই জিনিস গ্রহণ করতেছে। একটা 50,000 টাকা যদি প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী হয়, আর তৃতীয় শ্রেণী সেটা 25,000 টাকা পর্যন্ত করতে পারবে, আর এটা অনাদায় বিনাশ্রম কারাদণ্ড 30 দিন পর্যন্ত দিতে পারে। এইটা হলো একটা সেট। আরেকটা সেট আছে, আরেকটা কি করতে পারে? আরেকটা স্যার ইন এডিশন স্যার 1 লক্ষ টাকা পর্যন্ত ইন এডিশন ওই যে জরিমানা করতে পারে, এবং ওটা অনাদায়ে 6 মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করতে পারে। এক্স্যাক্টলি। তাহলে দারুণ তিনটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে। প্রথমত ভদ্র সচিত ভাবে কোর্ট করবে যে ভাইয়া তুমি আসো, কেন তুমি মামলা করছিলে, অ্যাজ টু হোয়াই ইউ শুড নট বি লায়াবল ফর দিস কেস। প্রথমে একেবারে সুন্দরভাবে কারণ দর্শানো নোটিশ দিয়ে দেবে কেন আপনি দায়ী হবেন, আসেন। আপনার স্যাটিসফ্যাক্টরি কোনো গ্রাউন্ড না দিলে আপনাকে তারপরের দুইটা স্টেপ করবে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 50,000 টাকা, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 25,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। এর সাথে এই যে জরিমানার টাকা যদি না দিতে পারেন 30 দিন পর্যন্ত বিনাশ্রম, শব্দটা কিন্তু সশ্রম না, বিনাশ্রম কারাদণ্ডের কথা বলা হয়েছে, বিনাশ্রম কারাদণ্ড দিলেন। এছাড়াও অতিরিক্ত হিসেবে, ক্ষতিপূরণের অতিরিক্ত হিসেবে অভিযোগকারীকে আরো 6 মাসের জেল, অনাদায় 3,000 টাকা। অনাদায় কত হাজার টাকা? স্যার 1 লক্ষ টাকা স্যার। 1 লক্ষ টাকা। আগে কত ছিল? 3,000 টাকা, তাই না? ওই 3,000 টাকা আমার মনে পড়ে গেছে। অনাদায়ে 1 লক্ষ টাকা জরিমানা করতে পারে। তাহলে এই প্রশ্ন যদি করে তাহলে জি ভাইয়া, মনিরুল ভাই বললাম স্যার 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাস দেওয়ানি জেল দিবে। জি, তাহলে কয়টা বিষয় আমরা খেয়াল করলাম ভাইয়া? এই 250 আরেকজন বলেন, যত বলবেন। দেখেন এই জায়গাতে আপনার মতন 25 জন বা 20 জন অ্যাডভোকেট আছে, তারপরে আপনারা তো কেবল অ্যাডভোকেট হচ্ছেন, আর আমার 10 বছর হয়ে গেছে সুপ্রিম কোর্টের লাইসেন্স। ধরেন আমার কপাল খারাপ, আমাকে রাজনীতির সাথে যুক্ত নাই, আমার বয়সে অনেকেই মানে বাংলাদেশ ওই বারবার বলি কিন্তু বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনে বিচারপতি হওয়ার সুযোগ আছে, বলছে যে 10 বছর তাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমার সেই যোগ্য। তাহলে আপনি এই যে কথা বলতেছেন এতগুলো অ্যাডভোকেটের সামনে, আমার সামনে, আমরা কথা বলার সুযোগ পেয়েও কেন কথা বলেন না? খালি দেখবেন গোলাম কিবরিয়া ভাই কথা বলে, উনি কথা বলতে বলতে দেখেন ওনার সাহস এমন ফ্লুয়েন্টলি সব কথা বলে। আমাদের মনিরুল ভাইও মাঝে মাঝে বলে ভালো কথা, কিন্তু অন্য সবাই চুপচাপ কেন? ওনারা দুইজনই কি এখানে কথা বলবে আর আপনারা কেন চুপচাপ থাকবেন? স্যার এখানে 5,000 টাকার বেশি ক্ষতিপূরণ আদেশ দিলে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবে। জি, এটা একটা পয়েন্ট। জি, আমরা আপিলের কথা আপাতত বলছি না, তার বিরুদ্ধে কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারবে সেটা করা। তার প্রতিকার কি আছে সেই প্রশ্ন থাকলে তার প্রতিকারের কথা বলে দেবেন। আপনি বলবেন যে আদালত কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে, তাহলে তিনটা বিষয় আমরা মনে রাখতে বলছি, তাই না? জি স্যার। জি স্যার। আর একজন বলেন দেখি, জি ভাই, আমাদের সেই হক ভাই বলেন দেখি, খালি শোনেন নাকি আপনি একটু মনোযোগী আছেন আমাদের সাথে? সবাইকে জিজ্ঞেস করি দেখি। আসসালামু স্যার। জি ভাইয়া, একটু শুনি আপনার কাছে, আমাদের কথায় কি মনোযোগী আপনি? জি স্যার, অবশ্যই স্যার, আমি শুনতেছি স্যার সব স্যার। আচ্ছা বলেন তো, আমরা তিনটা কন্ডিশনের কথা বলছি যে দীর্ঘ মিথ্যা তথ্য যদি বিভ্রান্তকর মামলা করেন তাহলে
ভাইয়া একটু আমরা কিন্তু লজ্জা দিই, একেবারে প্রতিদিন পড়া জিজ্ঞেস করি, আমরা সংসদীয় নতুন, তারপরে আপনাকে তো সাহস বাড়াইতে হবে, সবাইকে আমরা নাম ধরে জিজ্ঞেস করি। ভাই একটু বলেন দেখি কি কি বলছি, যতটুকু পারে মনে আছে কিনা। মাঝে মাঝে প্রশ্ন জিজ্ঞেস করা মানে কনসেপ্ট আছে কিনা। অনেকেই কি করে এই ঢুকে বসে থেকে মিউট করে দিয়ে এখানে ওখানে ঘুরতে যায়। ভাই স্যার আমি ক্লাস সব শুনেছি স্যার, আমি সব মেলাচ্ছিলাম আর কি, ওকে নতুন তো আমি মেলাচ্ছিলাম কথা তাই বলে। ইনশাআল্লাহ। তাহলে বলতে পারবেন দুই না তিনটা। স্যার এই মুহূর্তে অপরাগ স্যার। ওকে আমিনুল ভাই বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষের দিকে আপনার পারফরমেন্স দেখে আমি মুগ্ধ, কারণ প্রথম দিকে যে অবস্থা ছিল আপনার, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আপনার আবার কি বিপদে হয়ে যায় কিনা, কিন্তু লাস্টের দিকে আপনি রিকভারি করে ফেলেছেন। বলেন কি কি বলেছি। স্যার এখানে কোনো ব্যক্তি যদি মিথ্যা মামলা কারো বিরুদ্ধে করে, সেটা যদি প্রমাণিত হয়, প্রমাণিত হয় যে সে মিথ্যা বলেছে। জি, কারেন্ট চলে গেল নাকি আমি শুনতে পাচ্ছি না, অন্য কেউ শুনতে পাচ্ছেন? আমরা কেউ না শুনতে স্যার, পাচ্ছি আউট অফ নেটওয়ার্ক। স্যার আমি বলবো, বলেন, সে থেকে গেছে। স্যার বাদী যদি মামলা প্রমাণ করতে ব্যর্থ হয় স্যার, সেক্ষেত্রে এই আসছে, লাইভে আসছে, হ্যাঁ দেখুন। শোনা যায়? হ্যাঁ আচ্ছা স্যার, আমি বলতেছি যে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপর সেটা যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে আমরা জানি 200 ফৌজদারি কাজ ধারা অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারে। এক্ষেত্রে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট শুধুমাত্র 25,000 টাকা এই জরিমানা করতে পারে। এক্ষেত্রে উক্ত জরিমানা উভয় 50,000 এবং 25,000 এর মধ্যে উভয় জরিমানা যদি দিতে ব্যর্থ হয়, তাহলে অনধিক 30 দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারে। এছাড়াও অতিরিক্ত হিসাবে যদি আদালত চায় যে অতিরিক্ত হিসাবে 1 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দিতে পারে স্যার। ওকে, রফিকুল ভাই উনি একটা জিনিস মিস করে গেছে। কি মিস করে গেছে? একটা জিনিস মিস হয়েছে স্যার। জি, কি মিস করে গেছে উনি? প্রথমে স্যার আসামিকে খালাস দিবে অথবা অব্যাহতি দিবে, তার পরবর্তীতে পাশাপাশি স্যার জরিমানাটা আসবে। আরেকটা জিনিস miss হয়েছে। এখানে স্যার দুটো মিস হয়েছে, শোকওয়াস নোটিশ স্যার। শোকওয়াস দেওয়া। সর্বপ্রথম কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। জি জি, উনি শোকস্থাই বড় জিনিসটা প্রথম শুরুতেই শোকস্থাই ভুল করছে, তাই না? জি স্যার। তাহলে এই যে মাঝে মাঝে প্রশ্ন জিজ্ঞেস করলে আপনার অবস্থা কি একটু সবার সামনে প্রকাশ হয়ে যায়, তাই না? আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন একটা করতে পারেন ভাইয়া। সেটা হচ্ছে একটি সংক্ষিপ্ত মামলা বিচার করার পদ্ধতি কি, বা সংক্ষিপ্ত বিচার আদালতের কার্যপদ্ধতি আলোচনা করে, অথবা একটা বলে যে একজন ম্যাজিস্ট্রেট আপিলযোগ্য বা অযোগ্য মামলায় সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে নথি কিভাবে লিপিবদ্ধ করবেন আলোচনা করুন। কি প্রশ্নের উত্তর আছে আপনার কাছে? স্যার সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া তো স্যার ম্যাজিস্ট্রেট ট্রায়াল অনুসারেই হবে, ম্যাজিস্ট্রেটের কোর্টের ট্রায়াল অনুসারে। এই সংক্ষিপ্ত বিচারটা কি আছে ভাইয়া? যেটা অন্তত 2 বছর পর্যন্ত সাজা হতে পারে এই ধরনের বিচার, আর যদি সেগুলো চোরাই মাল বা আর্থিক হয়ে থাকে তাহলে 5 লক্ষ টাকা পর্যন্ত স্যার এটার লিমিট। আর আর এই যে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি, এটার সময়কাল কত, কিভাবে হয়, আমরা কেন স্যার এটা ওই যে নতুন স্যার সেকশন যেটা অ্যাড হয়েছে 264 এ, সেখানে বলা আছে স্যার একই কার্য দিবসের মধ্যে এটা শেষ করা যাবে। ওকে, একই কার্য দিবসের মধ্যে শেষ, এক কথায় শেষ করে দিবেন কেন? একই কার্য দিবসের মধ্যে কি কি করা যাবে? কার্য দিবস বলতে স্যার ওখানে অধিবেশনের কথা বলা আছে স্যার। একই অধিবেশনে মানে যাবতীয় যে কাজগুলো আছে স্যার, যে ওই চার্জ তার বিরুদ্ধে হ্যাঁ, তারপরে 342
জি তাই না? স্যার। স্যার এখানে জি কি সাফাই সাক্ষী হতে পারে স্যার? 340 হ্যাঁ, হতে পারে? সব একেবারে এক বসায় আচ্ছা, স্যার। এক বসায় এক বসার দ্রুত নিষ্পত্তি করে দেবে একবারে। এবং হ্যাঁ, স্যার সেটা যে কোনো স্থানে হতে পারে। যে কোনো স্থানে হতে পারে। একটা বিখ্যাত মামলা আছে, যদিও বিচারপতির মান সম্মান ইজ্জত সব শেষ করে ফেলছে, কিন্তু ওই মামলাটা আমি যতবার করছি আমার যে বিচার বিভাগের সাথে আমরা আছি এটাতে আমাকে শিহরিত করছে, আমাকে খুব অনুপ্রাণিত করেছে। বাট ওই লোকটা তো কি আমরা বিতর্কিত, পরবর্তীতে বিতর্কিত হয়েছে। শামসুদ্দিন মানব চৌধুরী খুব ভালো একটা জাজমেন্ট ছিল। আমি আপনাদের সাথে একটা গল্প করেছি। বিতর্কিত। জি, বিতর্কিত খুবই ভালো একটা রায় দিয়েছিলেন। ওনাকে নিয়ে উনি শুরু করেছিলেন এই ঘটনাটা আপনারা অনেকেই জানেন, অধিকাংশই জানেন। ছোট্ট একটা ঘটনা ছিল যে উনি ফার্মগেট থেকে পতাকাবাহী একটা গাড়ি নিয়ে ফার্মগেট জ্যামে আটকা ছিলেন। একই সাথে তার সাথে একজন পুলিশের ঊর্ধ্বতন এসপি টাইপের একজন কেউ ছিলেন। ওনার পতাকা দেখার পরে ওনাকে গাড়ি ছেড়ে দেন নাই, একজন পুলিশকে গাড়ি ছেড়ে দিয়েছে। তো এই যে পতাকার যে অমর্যাদা, উনি সাথে সাথে গাড়িটাকে দাঁড় করিয়ে সাথে সাথে উনি বিচার শুরু করে দিয়েছিলেন। ওখানে দাঁড় করাই ওই ওই ফুটপাতে উনি কোর্ট বসিয়েছিলেন এবং ওই কোর্টে ওনাকে সহ দুইজনকে, মানে যিনি ট্রাফিক সার্জন থাকেন ওনাকে সহ দুইজনকে প্রত্যাহারের আদেশ দিয়েছিলেন এবং সশরীরে আপনার আইজি কে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য বলেছিলেন। এবং উনি যখন হাইকোর্ট উনি নিয়োগ হওয়ার 2 বছর হয়েছিল না, 2 বছর হয় নাই, উনি পার্মানেন্ট ছিল না হাইকোর্ট ডিভিশনের বিচারপতি হিসেবে। তো তখন ওনাকে নিয়ে বিভিন্ন নিউজ করা হয় যে উনি এই পরবর্তীতে এইটার এগেইনস্টে ওনার এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয় এবং লিভ টু আপিলেও এই অর্ডারটা কেন তাকে গ্রেফতার করা হবে না আরো কঠিন ভাবে, ঠিক আছে, অ্যাপিলেট ডিভিশনের থেকে অর্ডার ছিল যে আইজি তখন দেশের বাইরে ছিল, আইজি কে কেন গ্রেফতার করা হবে না, যেহেতু তাকে সশরীরে উপস্থিত করার কথা ছিল এবং সময় দেওয়া ছিল 7 দিন, উনি আসেন নাই, বিদেশেই রয়েছেন। তো তাকে কেন গ্রেফতার করা হবে না এই বিষয়ে তখন সশরীরে উপস্থিত না, তাকে কেন অ্যারেস্ট করা হবে না এই ধরনের কারণ, মানে বিশাল তখন হইচই পড়ে গিয়েছিল। তো এই লোকটা যদিও ঠিক আছে, ওনার এখন তো বিতর্কিত, ওনাকে নিয়ে বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। যাই হোক, আমরা ওইসব অমলের দিকে যাই না। তো বিচার বিভাগ, আপনি যখন বিচার বিভাগের সাথে আছেন, আপনি যখন কোর্টের সাথে আছেন, কোর্টকে নিয়ে কেউ কটূক্তি করছে, কোর্টে একজন আইনজীবীকে নিয়ে কটূক্তি করছে, আইন বিভাগ নিয়ে বিচার বিভাগ নিয়ে, তারপরে এইগুলো নিয়ে যখন কথা হবে দেখবেন যে আলটিমেটলি আপনার কষ্ট লাগতেছে। কেন যেন কষ্ট লাগতেছে। যখন আইনমন্ত্রী আইন ডিভিশন নিয়ে কোনো কথা করছে, দেখবেন যে যখন আপনি অ্যাডভোকেট হয়ে যাবেন তখন দেখবেন যে কোনো না কোনো ভাবে আপনি একটু কষ্ট পাচ্ছেন যে এখানে আপনি পক্ষ ধরে ফেলছেন। হ্যাঁ, যখন নির্বাহী বিভাগ বিচার বিভাগ নিয়ে কথা বলছে, আলটিমেটলি আপনি তখন দেখবেন যে বিচার বিভাগের নিয়ে কথা বলছেন। এটা আমারও হয়, আমি জানি যে সব আইন স্টুডেন্টেরই এরকম হবে, এটাই আমি মনে করি। আমি জানি না, এক এক ঘন্টা এক এক রকম ব্যাপার, তাই না? জি স্যার। তো এই ছিল হচ্ছে আমার সামারি ট্রায়াল সম্পর্কে বলা আছে। আমরা যদি একেবারে স্পষ্ট করে বলি, আমাদের একেবারে আমরা কয়েকদিন আগেও এই সামারি ট্রায়াল থেকে আমি বলেছিলাম যে সামারি ট্রায়াল থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। অ্যামেন্ডমেন্ট হয়েছে, যেটা আমাদের এক ভাই বলেছেন যে 265 নম্বর সেকশনে যে অ্যামেন্ডমেন্টটা এনেছে, গোলাম কিবরিয়া ভাই বললেও একটা সুন্দর শব্দ করেছেন, প্রথম অধিবেশনেই একটা অধিবেশনেই সবকিছু শেষ করবেন। সেই সামারি ট্রায়ালের সংক্ষিপ্ত বিচার বলতে আমরা দ্রুত বিচার নিষ্পত্তিকে বোঝাই, অর্থাৎ সংক্ষিপ্ত মামলা এমন একটি মামলাকে বোঝায় যেটা তাৎক্ষণিক বা বিলম্ব ছাড়া নিষ্পত্তি করাকে বোঝায়, তাৎক্ষণিক বা বিলম্ব ছাড়া। আপনারা এইভাবে সংজ্ঞায়িত করতেই পারেন। এরকম একটা প্রশ্ন এসেছিল 2014 সালে যে সংক্ষিপ্ত বিচার কাকে বলে, তখন আপনাকে ওই শব্দটা বলেই ফেলতে হইতো যে সংক্ষিপ্ত বিচার বলতে দ্রুত নিষ্পত্তি বিচারকৃত দ্রুতজনক হয়ে থাকে। আপনি আরো সুন্দরভাবে সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে নতুন অ্যামেন্ডমেন্ট সংজ্ঞাটা দিলেন যে একটা, জি ভাইয়া। স্যার আমরা তো আপিলে যে সব কোর্টের আপিল কোথায় হবে সেটা দেখতে পেলাম, কিন্তু সামারি ট্রায়ালের ক্ষেত্রে 414-তে বলছে যে 5,000 টাকার উপর হলে এটার এগেনস্টে স্যার আপিল হবে, কিন্তু স্যার কোন কোর্টে হবে সেটা তো স্যার আমরা পাই নাই সামারি ট্রায়ালের এগেনস্টে। সর্বনিম্ন কোথায় হবে, তাই তো?
সামার ট্রায়াল আপনি বলেছেন কত টাকা পর্যন্ত, বর্তমানে অ্যামেন্ডমেন্ট কত টাকা পর্যন্ত হয়েছে? স্যার 5,000 টাকার উপর হলেই সেটা স্যার আপিল করা যাবে। সর্বোচ্চ কত? 5 লক্ষ স্যার। 5 লক্ষ। 5 লক্ষ। তাহলে সেই মামলার আপিল কোথায় করবেন? এই 5 লক্ষ টাকা জরিমানা করে কে? প্রথম শ্রেণীর প্রথম ম্যাজিস্ট্রেট। শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আপিল কোথায় করবেন? 400 স্যার দায়রাতে করব স্যার। 408 এ। 408 জি স্যার। জি স্যার, এটি। আচ্ছা, আরো একটা সুন্দর কথা বলি, ওই আইনটা নিয়ে আমি এত পড়ি নাই, ওই আইনটা নিয়ে আমার এখন পর্যন্ত কোনো কাজ হয় নাই। দ্যাটস ওয়াই আমি বিভিন্ন জায়গায় শুনি এই যে সামারি ট্রায়াল রিলেটেড যে ছোট ছোট মামলা 200 টাকা 300 টাকা 500 টাকা যে জরিমানা হয়েছে, হ্যাঁ, এইগুলো নাকি এখন এই ধরনের মামলাগুলোকে সরাসরি আর রাখে না, বুঝছেন? এই যে 5,05,000 টাকার উপরে এগুলো নাকি ওই গ্রাম্য আদালতের নতুন একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, এইটা আমি পড়ি নাই। আমার জি এখনো স্যার, পর্যন্ত ওগুলো এখন কোর্ট থেকে সরাসরি গ্রাম্য আদালতে পাঠিয়ে দিচ্ছে। জি, গ্রাম্য আদালতে পাঠায় না, কিন্তু আমি এই ধরনের এখানে আইনে বলছে যে 75,000 টাকার নিচে স্যার, 75,000 টাকার নিচে হলে গ্রাম্য আদালতে যাবে। ভাই ওটাও চেঞ্জ হয়েছে ভাই, মনে হচ্ছে ওটা এখন 3 লাখ 3 লাখ হয়েছে। জি 3 লাখ 3 লাখ এখন চেয়ারম্যান বিচার করতে পারবে 3 লাখ পর্যন্ত, এগুলো চেয়ারম্যানকে এখতিয়ার দেওয়া হয়েছে। ওই আইনটা আমি এখনো পড়ি নাই, তবে যে এইগুলো শুনি, হ্যাঁ, যে এইভাবে হয়েছে, ওটা কখনো লাগে নাই আমার কাছে, এই জন্য আমি ওইটা পড়া হয় নাই। তো যাই হোক, এই সংক্ষিপ্ত বিচার নিয়ে কিন্তু একটা প্রশ্ন করে, সংক্ষিপ্ত বিচার তাহলে আপনাকে কত থেকে শুরু করতে হচ্ছে? সংক্ষিপ্ত বিচার আমাদের 260 থেকে 65। জি, এখানে সুন্দরভাবে আপনাকে 260 নাম্বার সেকশনে সুন্দরভাবে বলা আছে, ওখানে সামারি ট্রায়ালের সংক্ষিপ্ত বিচার করতে পারেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কোনো সম্পূর্ণ অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে কিন্তু দেওয়া হয়ে থাকে। অর্থাৎ দণ্ডবিধিতে যে সমস্ত একটা লিস্ট দেওয়া আছে, আপনারা যদি দেখেন বিভিন্ন প্রকার মামলা একটা লিস্ট দেওয়া আছে, সেই লিস্টগুলোতে কোন কোন মামলাগুলোতে সংক্ষিপ্ত বিচার করা যায় সেগুলোর একটা লিস্ট দেওয়া আছে। সংক্ষিপ্ত বিচারের পদ্ধতিটা কি সেই কথাটা আমরা 262 নাম্বার সেকশনে পড়ব। সেখানে পেয়েছি যে বর্ণিত ব্যতিক্রম ছাড়াও সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে আমাদের বিশেষ বিধান রয়েছে, সেখানে বলেছে যে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে 2 বছরের অধিক কারাদণ্ড দেওয়া যাবে না। 2 বছরের নিচে যে সমস্ত মামলা, সেই সমস্ত মামলার ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? সংক্ষিপ্ত বিচার করতে পারবেন। এক্ষেত্রে আমাদের 262 নাম্বার সেকশন, 265 নাম্বার সেকশনে পাবলিক তো এই হচ্ছে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি। আমাদের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই অ্যামেন্ডমেন্টটাকেও আপনারা একটু দেখে রাখবেন। যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী কিন্তু লিখতে হবে। অ্যামেন্ডমেন্ট সবার কাছে আছে? জি স্যার। সবার কাছে আছে? তাহলে আপনাদের প্রথম পড়া হচ্ছে এই এখান থেকে একেবারে সংক্ষিপ্ত বিচার পর্যন্ত। আর একটা পড়া ঠিক একইভাবে, এটা আমি সবসময় স্কিপ করে থাকি, ওই দিক বেশি কথা বলি না। ম্যাজিস্ট্রেটের বিচার পদ্ধতি, সরি, দায়রা জজের বিচার পদ্ধতি। ম্যাজিস্ট্রেট বিচার যেভাবে করেন দায়রা জজ একেবারে সেম টু সেম করেন। ওই যে একইভাবে 265 গোয়াতে অব্যাহতির জন্য আবেদন করতে হয়, অব্যাহতি হয়, তারপরে অভিযোগ গঠন হয় 265 গোয়াতে, একই জিনিস, শুধুমাত্র সেকশন গুলো পরিবর্তন, এবং ওখানে ছিল ম্যাজিস্ট্রেট, এখানে লাগাই দিবেন দায়রা। এই জায়গা থেকে প্রশ্ন বিভিন্ন সময়, আমাদের বিভিন্ন সময় কিন্তু এই জায়গা থেকে বিভিন্ন রকম প্রশ্ন করছে। সুতরাং আপনাকে এই যে কথা 102-41 এ থেকে বিভিন্ন রকম প্রশ্ন করলো, ম্যাজিস্ট্রেটের বিচারিক পদ্ধতির কথা আলোচনা করতে হবে। আমাদের বিভিন্ন সময় অব্যাহতি দানের পদ্ধতি কি, মামলা উত্তরালের পদ্ধতি কি, তারপরে হচ্ছে আসামিকে কিভাবে, যিনি মামলা করেছেন তাকে কিভাবে জরিমানা আরোপ করা হচ্ছে। 250 নাম্বার সেকশন, 260 থেকে আপনার সামারি ট্রায়ালের কথা আমরা আলোচনা করলাম। একই সাথে 265 এর থেকে শুরু করে দায়রা আদালতের যে বিচারিক পদ্ধতি, ওই কথাগুলো আমাদেরকে একটু পড়ে রাখতে হবে। এই জায়গা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা 3টা জায়গা থেকে, আমি বলছি 3টা জায়গা থেকে আপনার প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে পেয়ে যাবেন। হয় আপনারা চার্জ থেকে প্রশ্ন পেয়ে যাবেন, না হলে আপনারা এই যে 241 থেকে শুরু করে 265 মধ্যে একটা প্রশ্ন আপনি পেয়ে যাবেন। আমার কাছে একটু পরে প্রত্যেক বছরই এখান থেকে কোনো না কোনো ভাবে প্রশ্ন করে। আর হচ্ছে হট কেক থাকে হচ্ছে আপিল কোথায় করা যায়, আপিল কোথায় করা যায় না, রিভিশন কি, আপিলে কখন আপিল
আপিল কোর্টের পাওয়ার অ্যান্ড ফাংশন কি, ডিভিশন কোর্টের পাওয়ার অ্যান্ড ফাংশন কি, এইগুলো হচ্ছে হটকে। আর আপিল কোর্টের পাওয়ার অ্যান্ড ফাংশন, রিভিশন কোর্টের পাওয়ার অ্যান্ড ফাংশন সেম টু সেম, একেবারে সেম। ওখানে বলেই দেওয়া আছে আপিল কোর্ট যে ক্ষমতা পালন করেন, ডিভিশন আদালতে সেই পাওয়ার ক্ষমতা পালন করেন। এইগুলো এই যে আমরা যা করছি, এইগুলোই হচ্ছে এই যে এতদিন পর্যন্ত আমরা যতগুলো প্রশ্নের কথা বলছি, এর মধ্যে থেকেই ইনশাল্লাহ প্রশ্ন কমন পেয়ে যাবেন। সেটাকেই আমরা আবার কিভাবে প্রশ্ন অনুযায়ী গোছায় রাখবো, সেটাকে গোছায় সুন্দরভাবে রেখে দিব এবং বারবার ওইগুলো নিয়ে আলোচনা করব, সেকশন ওয়াইজ আলোচনা করব। ওই চ্যাপ্টারে কে কি প্রবলেমেটিক প্রশ্ন করতে পারে সেই ধরনের প্রবলেমেটিক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। কখনো রিভিশন নিয়ে, রিভিশনের ফরম্যাটটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। কখনো আপিল কিভাবে হয়, গত বছর রিভিশন হয়েছে, এবছর আপিলের একটা কিছু বলতে পারে যে আপিল বলে একটা প্রশ্ন। দেখেন আপিলের কথা বলতে বলতে একটা প্রশ্ন এসেছে যে সেম কোর্টে কখন আপিল আদালত জামিন দিতে পারে 1 বছরে যদি নিচে। কতবার বলেছি এই প্রশ্নটা বলেন? জি স্যার। অনেকবার হ্যাঁ? এটা প্রশ্নই না। এখন যদি আপনাকে এই কথাটা বলেই বললো যে 1 বছরের নিচে একজন আসামি 9 মাসের কোন আসামি একজন অপরাধী, তাকে 9 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে একজন আসামি আইনজীবী হিসেবে, আপনার সেম কোর্টে জামিনের জন্য আবেদন করতে চান, আপনি দরখাস্ত দাখিল করুন। আপনাকে বলতেই পারে যে ট্রায়াল কোর্ট অর্থাৎ দায়রা জজ সাহেব 2 বছর কারাদণ্ড দিয়েছে, আপনার করণীয় কি? কোন আদালতে আপনি আপিল দায়ের করবেন? আপনাকে বলে ফেললো, তখন আপনি কি করবেন? একটা হচ্ছে আমি বলছিলাম কি আপিল সত্ত্বে, আর একটা হচ্ছে পেন্ডিং আপিল। শব্দগুলো মনে আছে? জি স্যার। পেন্ডিং আপিলে বেল কি, আপিল সত্ত্বে বেল কি, এগুলো মনে আছে ভাইয়া সবার? জি স্যার, হালকা হালকা। হালকা হালকা কথার ধরন দেখে বুঝতে পারতেছি কেমন হালকা 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 শুরু। জি স্যার, জি স্যার। স্যার ওগুলো একটু রিভাইজ দেওয়া লাগবে স্যার, রিভিশন দিতে হবে। হালকা কথাই হালকা টেনে, কথাই কেমন টেনে টেনে যাচ্ছে, হালকা হালকা, তাই না? ওকে, তাহলে আমরা পড়া কি বেশি হয়ে যায় না কি, কেমন হয়? পড়া কি বেশি হয়ে যায়? স্যার একটু পরে রিটার্নের পড়া তো স্যার কিছুই হয়নি এখনো। হ্যাঁ, কিছুই হয় না, কেমন তো শুরু, তাই না? না অনেকেই মনে করতে পারে এতগুলো কেন দেন পড়া, হ্যাঁ? স্যার 2 দিন, আমি তো কালকে থেকে শুরু করলাম, কালকের ক্লাসটা আমার মাথার উপর দিয়ে গেছে স্যার, মানে কোনো আগাম মাথা কিছু পাইনি স্যার। এখন বুঝতে পারতেছেন? কিছু বোঝা যাচ্ছে? আজকেরটা বুঝলাম স্যার। আজকে স্যার বেটার এটা ক্লিয়ার বুঝতে পারছি, কিন্তু এই যে গত 2 দিন প্রথম তো বুঝতে পারছি, কিন্তু অতটা মানে নিতে পারছি স্যার। স্যার আপনার কাছে আমার একটা কি যেন প্রার্থনা স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার প্রথম এবং দ্বিতীয় ক্লাসটা যদি রিভিউ করান, যদি সময়। আমরা রিভিউ করাবো একটু লাস্টে, আগে একটা অবস্থা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, এটা আমার একটা আপত্তি থাকলো আপনার। স্যার যদি রেকর্ড থাকে তাহলে দিয়ে দিলেও একটু সুবিধা হয়, আমরা বারবার শুনে ওটা আসতে হতো। হ্যাঁ ইনশাআল্লাহ, আমি তো আমাদের প্রযুক্তি নির্ভর এক ভাই আছে, উনিই বলতেছে প্রথম এবং দ্বিতীয় ক্লাসটা রিভিউ করার জন্য উনিই বলতেছে। ওকে স্যার, প্রথম হ্যালো স্যার। হ্যাঁ, স্যার আমরা একাধিকবার আলোচনা করার সুযোগ পাবো এবং খুব ভালোভাবে। আপনি শিওর থাকেন, আপনাকে আমি প্রস্তুত না করে, যদি আপনি উপস্থিত থাকেন ক্লাসে, আপনাকে প্রস্তুত না করে ভাইয়া আপনাকে ছাড়ছি না। সেই বিশ্বাস তো আছে স্যার, ওটা নিয়ে কোনো কমপ্লেন নেই স্যার। হ্যাঁ, আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে মুখস্থ করায়, আপনাকে দাঁড় করায় ধরায়া ধরে আপনাকে প্রস্তুত করেই যুদ্ধের মাঠে পাঠানো হবে। হঠাৎ করে আপনাকে পাঠানো হবে না যে কিল ঘুষি চর থাপড় খেয়ে চলে আসবেন, এরকম না, আপনি যুদ্ধ করে আসবেন, এই হলো কথা। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই। আপনি খাইলে শুধু একটা গুলি খাবেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এইটাই, শুধু গুলি খাইতে পারে।
স্যার আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, জি জি স্যার। আপনি যে ধারাগুলো আমাদেরকে বললেন এই ধারাগুলো অনুযায়ী যে মানে আইন পাঠ যদি ফলো করি, আইন পাঠে ওই ধারা অনুযায়ী যে রিলেটেড প্রশ্নগুলো আছে ওগুলো যদি পড়ি স্যার। ওইটার কথাই আমি গতকালকেও বলেছি, আজকেও শুরুতে বলেছি, আপনি ছিলেন কিনা আমি বলছি যে সাথে সাথে তো আমি প্রশ্নও আপনাকে বলে দিচ্ছি যে এই ধরনের প্রশ্ন হয়, এই ধরনের প্রশ্ন হচ্ছে। আপনি সেকশন গুলো পড়বেন, একই সাথে এই আইন পাঠ বা আপনি কি কি বই আছে, আরো পিলি মাস্টার, আরো কি বই আছে, কি যেন গ্যারান্টি একটা বই দেখলাম, স্যার লিখিত মাস্টার আছে স্যার। না ওই যে কি যেন একটা গ্যারান্টির বই শেয়ার করছিল কয়েকদিন আগে, বইয়ের নামে মনে নেই, হঠাৎ করে একটা দেখেন পেজ দিয়া 2-3 দিন আগে মনে হয় যে স্যার ওই যে প্যানেল সাজেশন দিচ্ছিল ওইটা হলো স্যার আইনের হাতে করি। যাই হোক, যেটাই করেন না কেন, আমি যে সেকশনগুলো পড়াচ্ছি, আপনার যে কথা বলেছে আমি ওই কাজটাই করছি, এবং আপনারাও ওই কাজটাই করেন। সেটা হচ্ছে ওই রিলেটেড ওই সেকশন নিয়ে যত রকম প্রবলেমেটিক প্রশ্ন, যত রকম প্রশ্ন আছে, একই প্রশ্নের সব একই উত্তর, প্রশ্ন ভিন্ন ভিন্ন হচ্ছে বাট একই উত্তর। আপনার কাজ হবে হচ্ছে প্রশ্ন রিলেটেড মিলিয়ে আপনার ওই সেকশন ওয়াইজ আপনাকে সুন্দরভাবে একটু বোঝায় নিতে হবে। আমি তো 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে সবকিছু শেষ করতে পারবো না, আপনারা না গায়ে আসতে তো আমার পক্ষে সম্ভব না, তাই না? জি স্যার। তাহলে পড়া দুইটা, একটা হচ্ছে 1 থেকে 50, আর একটা হচ্ছে 60 থেকে 65, এই দুইটা জিনিস পড়া। ক্লিয়ার মেসেজ? জি স্যার। জি স্যার। পড়ে কষ্ট করে আবার লিখবেন